ডটকমের যুগে দাঁড়িয়েও আমাদের এমন কিছু সামাজিক ব্যাধি রয়ে গেছে যেগুলির জন্য অনেকটাই পিছিয়ে পড়তে হয় আমাদের। যতই আমরা নিজেদেরকে আধুনিক বলে দাবি করি, আদৌ কি আমরা আধুনিক হতে পেরেছি, সমাজকে সভ্য করতে পেরেছি? এই প্রশ্নগুলো বোধহয় থেকে যায় 2024-এ দাঁড়িয়েও। আমরা কথা বলছি এমনই কিছু সামাজিক ব্যাধি, বাল্যবিবাহ, শিশুশ্রম, এ সমস্ত কিছু নিয়ে। কেন হচ্ছে, কেন তার সংখ্যা বাড়ছে, বা কোন জায়গায় তা কমছে, তার কি প্রতিকার রয়েছে, এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠান আইনে দর্পণে। আপনাদের প্রত্যেককে স্বাগত ডিডি ত্রিপুরার এই বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আজ স্টুডিও রয়েছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুষ্পিতা চক্রবর্তী। পুষ্পিতাদি, স্বাগত আপনাকে। প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করব, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অফ ইন্ডিয়ার একটা তথ্য বলছে যে ভারতবর্ষে 24 মিলিয়নেরও বেশি বাল্যবধূ আমরা যদি বলি রয়েছে, অর্থাৎ গোটা বিশ্বের 40% রয়েছে। এই যে বাল্যবিবাহ এখনকার দিনেও হচ্ছে, বা কোন কোন গ্রাউন্ডে এই বিষয়গুলো বেশি হয় জানবো তোমার কাছ থেকে। আচ্ছা, কোন কোন গ্রাউন্ড বলতে আসলে এই বাল্যবিবাহ কিন্তু আমাদের যেদিন থেকে সমাজ মানে চলতে শুরু করেছে সেদিন থেকেই বাল্যবিবাহ ছিল, কিন্তু তারপর প্রথম অ্যাক্ট হয় দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট বলে 1929 সালে এই প্রথম আইন করা হয় এই বাল্যবিবাহ রোধ করার জন্য। তারপর থেকে তো চলতে থাকে এইভাবে, বিভিন্ন প্রভিশন আছে কেন করতে পারবে না, কোথায় করতে পারবে না, সেগুলো আছে। তারপরে গিয়ে সেটা দ্য প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, এটা 2006-তে আরেকটা আইন হয়েছে, আর এটা 1/11/2007-এ গিয়ে সেটা লাগু হয়েছে, আইনটা চালু হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে আইন তো হয়েছে, কিন্তু তারপরেও এখন হিসেব নিলে দেখা যাবে যে আমাদের ত্রিপুরাও কিন্তু শীর্ষে আছে যে বাল্যবিবাহ। তোমার কথার সঙ্গে আমি একটু সংযোজন করছি যে বিহার, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, গোটা দেশের মধ্যে এই তিনটি রাজ্য একেবারে সামনে রয়েছে বাল্যবিবাহ, সামনে রয়েছে। সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট অ্যালার্মিং। একদমই, হ্যাঁ, কারণ আমাদের আইন তো রয়েছে, আইনে কিন্তু পরিষ্কারই বলা আছে যে বাল্যবিবাহ নিষিদ্ধ, এবং বাল্যবিবাহ মানে তারপরেও কাউকে না জানিয়ে কি করে। আসলে এখানে আমাদের যে আমাদের পোভার্টি ধরো সেটার একটা কারণ, কারণ আমাদের দেখা যায় যে এমন কোনো মেয়েরা বড় হচ্ছে, আর আমরা যেটা সাধারণত দেখি, আমরা দেখি আমাদের শহরের চিত্রটাই সাধারণত আমাদের চোখে আসে, কিন্তু গ্রামে কিন্তু এখনো মেয়েরা বড় হবে কবে, ওরা মানে পড়াশোনা শিখলো কি চাই শিখলো না একটুখানি, কিন্তু যখন ওরা মানে একটু মানে চলতে শিখবে তখনই একটা হয়তো সম্বন্ধ এলো যে আর কিছু দিতে হবে না, বলতে হবে না, অমনি বিয়ের জন্য মানে অ্যারেঞ্জ করে বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই জন্য আমাদের আইনেই বলা আছে এটা হচ্ছে পুরো গার্ডিয়ানদেরকে মানে অভিভাবকদেরকেই কিন্তু এটা সচেতন হতে হবে, আদারওয়াইজ কিন্তু এই বাল্যবিবাহ কিন্তু কিছুতেই এটা রোধ করা যাচ্ছে না। একদমই। পুষ্পিতাদি, তুমি যে কথাটা বললে সেটার সূত্র ধরে আমি বলবো, যেটা বললে এই বাল্যবিবাহ হচ্ছে এবং বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে। আমরা দেখেছি সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও বা সুকন্যা সমৃদ্ধির মতো অনেক এরকম যোজনা প্রকল্প রয়েছে। অর্থাৎ একটা মেয়ে যদি শিক্ষিত হয়, তুমি যেটা বললে যে যেখানে শিক্ষার আলো গিয়ে পৌঁছবে, যদি তারা নিজের পায়ে দাঁড়ায়, তবেই হয়তো একেবারে গোড়া থেকে আমরা বিষয়টাকে রোধ করতে পারবো। কিন্তু মানে আসলে মুশকিলটা হচ্ছে যে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন ধরনের স্কিম তো চালু রয়েছে, এবং এগুলো কিন্তু দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সরকার বিভিন্ন রকমের প্রকল্প নিচ্ছে, যে ওরা আমরা জানি না, আমরা শুনিনি, এই ধরনের কিন্তু নয় ব্যাপারটা। কিন্তু তারপরেও দেখা যায় কি যে মানে এই যে মেয়েরা যেন এই যে একটা বোঝা, আমরা ছোটবেলা থেকেই মানে যেটা পরিবারের একটা বোঝা, এটা কিন্তু কত ধরনের অ্যাড আমরা আজকাল দেখি যে মেয়েরা কি না করছে, মেয়েরা কিন্তু অনেক কিছু করছে আজকাল। কিন্তু পোস্ট ম্যান যেমন থাকে, পোস্ট ওমেনকে তুমি দেখেছো কি না, যে পোস্ট ওমেন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে যায়, দেখেছো কি তুমি? গাড়ি চালায়, প্লেন চালায়, সেগুলো তো আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের আমরা ধরে নিই যে এগুলো আমাদের আয়ত্তের বাইরে, কিন্তু এমনিতেও দেখবে মেয়েরা সমস্ত কিছুই এত সুযোগ দিয়ে রেখেছে চারিদিকে। তারপরেও গ্রামের দিকে বিশেষ করে যে ওদের যে এই মেয়েরা স্কুলে গেলে কেউ কিছু বলবে কিনা, মানে হয়তো যেটা আমরা দেখি যে 354 সেকশন 354-এ
যে ওর মডেস্টি শ্লীলতাহানি হবে, এই হবে সে হবে, বিভিন্ন চিন্তায় মায়েরা কি করে যে ওদেরকে আর ঘর থেকেই মানে একটু বড় হয়ে গেল, এবার কোনোভাবে যদি একটা বিয়ের সম্বন্ধ এলো তো দিয়ে দিল। এখন আইন যে রয়েছে, আইনটা কাজে যদি না লাগায়, যদি ওরা নিজেরা ঠিক করে ফেলে, হ্যাঁ, আর যে মানে পার্সন কনসার্ন তাকে তো একটু সচেতন হতে হবে। একদমই। আমরা অনেক সময় অনেক স্কুলে যাই, আজকাল দেখি মেয়েরা সেই সব প্রশ্ন নিয়ে আসে যে ম্যাডাম আমাদেরকে যদি এরকম জোর করে বাইরে থেকে বিয়ে দিতে চাইছে, আমরা তখন কি করতে পারি? হ্যাঁ, ওরা কিন্তু জানে যে মানে এই যে এটা যে অপরাধ সেটা কিন্তু যেহেতু ওরা স্কুল যায় ওরা সবাই জানে যে এই জিনিসটা ঠিক না, এটা ইলিগাল। কিন্তু তারপরেও দেখা যায় যে বাবা মায়ের চাপে বা থাকলে ওরা যে বাবার যে ইনকাম তাতে সংসারের সবার মুখে সমানভাবে তুলে দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না। আর আমি বলবো যে এইগুলো সবকিছুর পিছনেই কিন্তু আমাদের যে মানে পরিবারের মেম্বার যদি সীমিত থাকে, তাহলে দেখবে মানুষ পেটে যখন ভাত থাকবে তখন সবকিছু চিন্তা করতেই ভালো লাগে। যেই মাত্র দেখবে তোমার মানে যেই টাকায় হয়তো ওদের সংসারই চলে না, তখন ওরা স্বাভাবিকভাবেই ভাবতে শেখে যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে আরেকটা খরচ বেঁচে গেল। একদম মানে এই আসলে এইভাবেই কিন্তু চলে আসছে। তাই জন্য গ্রাম বাংলার চিত্রটা আমাদের কাছে মানে সত্যি ভীষণ করুণ। কারণ এটা আমরা কখন দেখি, আমরা যখন কোর্টে বসে থাকি তখন আমরা দেখতে পাই যে আসলে প্র্যাকটিক্যালি কি হচ্ছে ব্যাপারটা। ঠিক। এবার আরো একটা বিষয়, যেটা এই যে বাল্য বিবাহ শুরুতে যেটা বলা হতো, সেটা তো শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ছিল না, ছেলেদের ক্ষেত্রে তো অনেক ছেলেরাও করতো। কিন্তু আমরা যতই নিজেদের অর্ধেক আকাশের দাবিদার বলি, এই বাল্য বিবাহের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সাফারিংস করছে মেয়েদেরই। এবার দেখা যাচ্ছে বাল্য বিবাহের সঙ্গে তার অপুষ্টি একটা চলে আসছে, তারপরে টিনেজ প্রেগন্যান্সি আসছে, সমস্ত বিষয়গুলি একের পর এক জড়িত। আর শুধু তাই নয়, যখন মানুষ মানে যখন ওরা ইম্যাচিউর থাকে, অপরিণত থাকে, তখন হয়তো কারোর সঙ্গে বিয়ে দিয়েছে, সে মেনে নিল, চলে আসলো, হয়তো দেখা গেল যে মানে সন্তান বেশ কয়েকটা সন্তান নিয়েও নিল। হ্যাঁ, এবার যখন ধীরে ধীরে আজকাল সবার হাতে মোবাইল আছে, দেখছে দুনিয়া হাতের মুঠোয়, সব দেখতে পাচ্ছে যে এই হচ্ছে সে, তারপরে দেখা যায় যে আসলে সংসারের যন্ত্রণায় মানে অতিষ্ঠ। মানে আমরা যদি বলি যে আমার সঙ্গের হয়তো স্কুলের একটা বন্ধুকে দেখলাম সে নিজের ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে, আমি হয়তো সংসার করছি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডিপ্রেশনও চলে আসে। ডিপ্রেশন তো আসেই, সেই সঙ্গে যে আমরা যে মানে ডিভোর্সের মামলা, বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল যে সুটগুলো রয়েছে সেগুলোই এই যে বেড়ে যাচ্ছে, সেগুলোরও কিন্তু একটা পরোক্ষ কারণ কিন্তু সেটা। যখন একটা মেয়ে জেনে বুঝে স্যাটিসফাইড হবে যে না আমার এই ঘরে যাওয়া উচিত, আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয়, সেগুলো যখন বুঝবে তখন ও কিন্তু নিজেকে নিজে বানিয়ে নিতে পারবে, সেভাবে সে পরিবারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। কিন্তু ও যখন বুঝতে শিখলো তখনই দেখলো যেইগুলো আছে চারপাশে সবকিছুই ওর ডিসফেভারে, মানে সবকিছু ওর ডিসফেভারে যাচ্ছে। হয়তো স্বামীকে তেমন একটা পছন্দ না, এবার স্বামী কি করলো, যখন ঘরে যে কোনোটাতেই ওর মানে স্যাটিসফ্যাকশন আসছে না, এবার দেখা গেল যে বাইরে গিয়ে হয়তো আরেকটা রিলেশনে। হ্যাঁ, তো সেই জন্য আমরা কিন্তু ওই যে পত্রিকায় বা এই যে ফেসবুকে প্রায় সময় দেখি যে বড় মেয়ে ফেলে বা দুটো বাচ্চা ফেলে এই বউ চলে গেছে, হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে চলে গেছে। তো প্রত্যেকটা মানুষ কিন্তু একটা মানে একটা চিন্তা করেই তো আরেকটা স্টেপ দেয়। এই যে স্টেপগুলো দেয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অপরিণত মস্তিষ্কের এই যে কোনো এই যে ফলশ্রুতি, তাতেই কিন্তু এই কাজগুলো হয়। এগুলো মানে ধীরে 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 এমন ভাবে বাড়ছে, মাঝখান থেকে কি করছে মানে আমাদের সমাজটা কিন্তু ওই কেসের জন্য ওভারবার্ডেন্ড হয়ে যাচ্ছে। একদমই মানে কোর্ট হয়ে যাচ্ছে ওভারবার্ডেন্ড, আর সমাজ কি মানে ভালো যে একটা কিছু দেবে, একটা সমাজ থেকে পাশের বাড়ির একটা কিছু মানে শিখবে, সেই জিনিসটা কিন্তু আমাদের সমাজ হারাচ্ছে আস্তে আস্তে। কারণ এর বাড়ির মেয়ে চলে গেছে, তার বাড়ির মানে দেখা যাচ্ছে ওর বাড়ির মানে সংসার ফেলে হাজবেন্ড চলে গেছে আবার আরেক জায়গায়। মানে এগুলো দিন দিন কিন্তু বাড়ছে। যারা আমরা ফেসবুক দেখি, আর বিশেষ করে গ্রামে, এগুলো তো ফেসবুকে সমস্ত ঘটনাগুলো কিন্তু ওরা মানে অন্যদেরকে ইয়ে করার জন্যই, একটা মেন্টাল ইয়েতে চাপে রাখার জন্য এগুলো সব ফেসবুকে দিয়ে দেয়। তো এই যে ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবে যে পরে যখন কোর্টে আসে তখন দেখা যায় যে অপরিণত এই বিয়েরই ফলশ্রুতি। একদমই একদমই।
তোমার কথাটা শুনে আমার মনে হলো কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে একটি ঘটনা ঘটে করিমগঞ্জ জেলায়। সেখানে দেখা গেছে যে স্বামী এবং স্ত্রী দুজনেই তাদের অপরিণত বয়সে বিয়ে হয়েছে এবং তাদের বাচ্চা হয়েছে। যেটা হয় যে নিজেরা ম্যাচিওর না থাকলে সে সংসারটা করবে কিভাবে, তুমি যেটা বললে যে আগামীর জন্য সে যে তৈরি করবে, কি করে তৈরি করবে সেই প্রজন্মটাকে। সেখানে বাচ্চার কান্না তার ভাল লাগছে না, গায়ের মধ্যে গরম তেল ঢেলে দিল। এই যে বিষয়গুলো হচ্ছে, এটা তো সমস্তটাই একটা সামাজিক ব্যাধি আমরা বলতে পারি। সমস্তটাই একটা সামাজিক ব্যাধি এবং একটার সঙ্গে একটা রিলেটেড, মানে একটার জন্যই একটা মানে বেড়ে যাচ্ছে ঘটনা। একদমই সেরকম যখন ওই এই যে ডিভোর্স কেসগুলো বাড়ছে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েগুলো দেখা যায় যে একটা টাইমের পরে তখন ওর আর এই সংসার আর ভালো লাগছে না, ওর তখন মানে হয়তো আরো সে যে গুজে আরো ঘুরতে ইচ্ছে করছে, এই করছে, তখন দেখা যায় যে হয়তো অন্য কোনো ছেলের প্রলোভনে পড়েছে। এমনও হয়েছে যে কোনো মেয়ে যে তার দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে কোর্টে এসছে, তখন মানে বাচ্চাগুলোকে নিয়ে ও শেষ পর্যন্ত সেদিন ওদের মানে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া শেষ হচ্ছে না, এমন সন্ধে হয়ে আসছে। আর ওই মেয়ের পক্ষে আমি ছিলাম, তো পরে বাচ্চা দুটোকে আমার কাছে রেখে বলছে আমি চললাম ম্যাডাম, আমি তো বাড়িতে তো আর যাবো না, বাড়িতে ও প্রচন্ড মারধর করে। তা আমি বললাম তুমি বাচ্চাগুলো, বলে বাচ্চাগুলো আপনি যা ভালো বুঝবেন তা করবেন। তো আমি মানে তখন অবাক হয়ে গেলাম যে মানুষের আসলে সংসারের ঝামেলাটা মানুষকে এতটাই কুড়ে কুড়ে খায় যে আসলে তখন বাচ্চা ফেলে দিয়ে মানে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা একজনের বা একটা বিয়ের জন্য প্রজন্মের পর প্রজন্ম সেটা সাফার করছে। এবার তুমি হাজবেন্ডকে শোনো, দেখবে হাজবেন্ডকে শুনলে তখন তোমার মনে হবে যে হাজবেন্ড যেটা বলছে ওর তো লেজিটিমেট গ্রাউন্ড আছে, যে ও ওর নিজের বাচ্চার মানে ইয়ে নিচ্ছে না, যন্ত্রণা মানে সারাক্ষণ হয়তো মোবাইলে এই করছে সে করছে, ও সারাদিন বাচ্চা ফেলে ঘুরতে চলে যাচ্ছে, তাই জন্য ও ছেলে বলছে যে না আমিও তাহলে ইয়েতে থাকবো না, তোমার বাচ্চা তুমি দেখো। এবার মেয়েটা যদি এই অবস্থা বাচ্চা ফেলে দিয়ে যায়, ও এবার খাওয়াবে কি করে বাচ্চাকে? একদমই। মানে এই করে করে তুমি দেখবে গ্রামের প্রতিটি ঘরে মানে এই যে স্ত্রীকে মারধর করে, এগুলো কিন্তু একদিনে হয় না, মানে শুরু থেকে যে মারধর তা হয় না, কিন্তু মানে ওদেরকে আসলে ভালো করে ডেমনস্ট্রেট করার কোনো লোক থাকে না, ভালো করে কাউন্সেলিং করার কোনো লোক থাকে না। আর ওদের বিশেষ করে ওদেরকে দেখবে মানে কুমন্ত্রণা যাকে বলে আর কি, যে একটা ঝামেলা হলো তাকে আরেকটু ইন্ধন দিয়ে দেওয়ার জন্য কোনো লোকের কোনো অভাব হয় না। তো সেই জন্য আমি চাইল্ড ম্যারেজ থেকেই কথাগুলো উঠে আসছে যে চাইল্ড ম্যারেজ যে পরোক্ষে যে কতটা ক্ষতিকর, মানে সমাজকে পিছনের দিকে টানার মানে একদম এক নম্বর কারণ তুমি বলতে পারো যে চাইল্ড ম্যারেজ। এবার তাকে আটকানোর জন্য আইনে কি প্রবিধান রয়েছে একটু শুনুন। এবার হচ্ছে যে চাইল্ড ম্যারেজ আইনে পরিষ্কার বলা আছে যে আমাদের যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে সেখানে 5টা কন্ডিশন আছে, ভ্যালিড কন্ডিশন। সেখানে পরিষ্কার বলা আছে ওই ভ্যালিড কন্ডিশনে কখনোই পড়বে না যদি না 18 আর 21 যেটা আমরা জানি, হ্যাঁ, যে সেগুলো যদি ওরা কমপ্লিট না করে। কারণ তোমাকে ম্যারেজ করতে গেলে ওই রেজিস্ট্রি ম্যারেজ করতে গেলে কিন্তু তোমাকে একটা ইয়ে দিতে হবে, একটা এফিডেভিট দিতে হবে সেখানে যে উই হ্যাভ কমপ্লিটেড দ্য স্ট্যাটুটরি এজেস অফ ম্যারেজ, হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর কি 1955 যেখানে, সেখানে বলা আছে। আর যদি তুমি মনে করো যে তোমার 18 ইয়ার্স এর নিচেই যদি তোমার ইয়ে হয় তাহলে তো তুমি ম্যারেজ তো রেজিস্ট্রি হবে না, কিন্তু সেটার জন্য তুমি ওই যে ইয়েতে গিয়ে কমপ্লেন করতে পারো যে অমুকের বাড়িতে যে আন্ডার এজে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে মেয়ে নিজেও কমপ্লেন করতে পারে বা অন্য কেউ কমপ্লেন করতে পারে, কিন্তু সমস্যা তো সেইখানেই। কেউ গিয়ে তো সেই কমপ্লেনটা তো যে স্পেশাল ম্যারেজ অফিসারের কাছে বা এই ধরনের কমপ্লেনটা যে করবে সেটাই তো কেউ করে না, একদমই। হ্যাঁ, সেটাই করে না, ভাবে যে কোনো রকম মানে বিয়েটা দিয়ে দিলেই হলো। সেই জন্য এখন ধরো মানে ওইটা বাধ্যতামূলক করে দিয়েছে যে ম্যারেজ রেজিস্ট্রেশন, সেখানে গেলেই ধরা পড়বে যে যাদের মানে ইয়ে হয়নি স্ট্যাটুটরি এজ যদি ইয়ে না হয় তাহলে বলবে। আর এবার আমাদের এই এইজটাকে 21 করে দেওয়ার জন্য একটা বিল গেছে, যদিও এটা এখনো আইনে পরিণত হয়নি, এটা মানে এইজটাকে যেন 21 হয়ে যায় আর কি, সেটা গেছে, এখনো সেটা পাস হয়নি। সমাজের সঙ্গে চলতে চলতে 18 থেকে 21 সেটা খুব প্রাসঙ্গিক, কারণ পড়াশোনাও সেরকম ভাবেই চলছে। সেটা দ্য ম্যারেজ প্রহিবিশন এটা বিল হিসেবেই এখনো রয়েছে, এখনো এটা 21 2021-এ ইয়ে করা হয়েছে, কিন্তু এখনো সেটা পাস করা হয়নি, যার জন্য এটা এখনো আইন হয়নি আর কি। এবার আরেকটা বিষয় আসবো পুষ্পিতাদি, যেটা কোনো একটা গরিব ঘরের মেয়ের
হয়তো তার বিয়েটা হয়ে গেছে, তারপর জানা গেছে যে সেটা বাল্যবিবাহ ছিল, সেই ক্ষেত্রে যে কখন তারা আবার স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীভাবে যাপন করতে পারবে, তার আগ পর্যন্ত বাবার বাড়িতে থাকা, সেরকম কি কোনো প্রবিধান রয়েছে? না, তোমার প্রশ্ন আবার বলো। যে একবার বিয়ে হয়ে গেছে, একটা বিয়ে হয়ে গেছে, আমরা দেখে নিলাম হয়তো কোনো খুব গরিব পরিবারে বিয়েটা হয়েছে, তাদের পক্ষে মেয়েকে আবার বিয়ে দেওয়াটা সম্ভব না, সেই ক্ষেত্রে তাদের যখন সঠিক বয়স হবে তখন তাকে শ্বশুর বাড়িতে পাঠানো হবে, তার আগ পর্যন্ত বাড়িতেই রাখা হবে, সেরকম কি আইনে কোনো প্রবিধান রয়েছে এখনো পর্যন্ত? না, দেখো ম্যারেজটা হচ্ছে মানে আন্ডার দ্য সেম রুফ, যদি তুমি হাজবেন্ড ওয়াইফ হিসেবে থাকো তবেই ম্যারেজটা কমপ্লিট হয়। আর আমরা যেগুলো অনেক সময় দেখি যে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে অথচ ধরো ওরা কলেজ পড়ুয়া, কেউ কার সঙ্গে থাকছে না, সেগুলো হচ্ছে ভয়েডেবল ম্যারেজ। সেগুলো যে কোনো সময়, এগুলো কিন্তু ডিভোর্স হয় না। যদি মনে করো তুমি ওই যে ওই বিয়ে যেগুলো কলেজ লাইফে টাইপে হয় বেশিরভাগ ক্ষেত্রে, যার যার বাড়িতে শেষে চলে গেল কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা হলো, হ্যাঁ, তা সেইগুলো হচ্ছে ভয়েডেবল ম্যারেজ। এগুলো যে কোনো সময় ভয়েড হতেও পারে, মানে বাতিল যোগ্য আর কি সেগুলো। তো সেই জন্য তুমি যদি আন্ডার দ্য মানে সিন্স তোমার ম্যারেজ, সেটাই ধরে নেওয়া হবে যে তুমি আন্ডার দ্য সেম রুফ তুমি হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকবে। কেমন এখন তুমি যেটা ভাবছো যে আমি ওকে ওইখানে রেখে দিলাম, কিন্তু এইটা ওইরকম হবে না যে মেয়েকে রেখে দিলে তো আবার ওই হাজবেন্ড রইলো ওইখানে, তারপরে তুমি আবার ওর ইয়ে হলো পরে, মানে ওর অ্যাটেনিং মেজরিটি, তারপরে তুমি দিতে গেলে তো বিয়ে তো অলরেডি হয়ে গেছে। কেমন, অর্থাৎ সেটা অপরাধেরই শামিল। হ্যাঁ, সেটা অপরাধের শামিল। এখন বিয়ে যখন হয়ে গেছে, ধরো এই অপরাধ তো যদি কেউ গিয়ে মানে এটাকে রেজ না করে তাহলে তো অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে, কিন্তু কেউ যদি গিয়ে বলে যে ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বা আন্ডার এজে, তখন পুলিশের কাছে এটা কমপ্লেন হিসেবে ধরা পড়বে আর কি। একদমই। আমরা তার পরের যে বিষয়টা আলোচনায় আসবো, কারণ সময় আমাদের হাতে বাধা, এই বিষয়ে কথা বলতে গেলেই অনেকটা, যে বিষয়টাতে আসবে যে হিউম্যান ট্রাফিকিং, বা আমরা যদি বলি যে বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, সেটা চাইল্ড লেবারের ক্ষেত্রে হোক বা তাদেরকে অবৈধভাবে কোনো কাজে লাগানো হোক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এই বিষয়টা নিয়ে একটু জানবো, কারণ হিউম্যান ট্রাফিকিংও ভীষণ অ্যালার্মিং সিচুয়েশন রয়েছে ভারতবর্ষে। আচ্ছা, এটা তুমি যেটা বলছো ট্রাফিকিং শব্দটাকে সেকশন 370 আইপিসিতে যে কথাটা ডেফিনেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি তোমাকে আমি এক্সটর্শন করার জন্য, আমি তোমাকে কোন রকম প্রবঞ্চনা করার জন্য, বঞ্চনা করার জন্য যদি আমি তোমাকে কোথাও ট্রান্সফার করি, তোমাকে জোর করি, হ্যাঁ, সেটা পুরোটাই সেই ওয়ার্ডটাই আসবে ট্রাফিকিং। কেমন, এই ট্রাফিকিং কথাটা আমরা যে আইনটাতে বেশি শুনি সেটা হচ্ছে পতিতাবৃত্তি নিরোধক আইন, যেটা সেটাকে বলা হয় যে ট্রাফিকিং। হ্যাঁ, তো এখন এইটাও কিন্তু একটা অ্যালার্মিং, যে আমরা পাশাপাশি পত্রিকায় দেখি যে একটা বাড়িতে অনেক মহিলারা রয়েছে, তারপরে সেখানে হয়তো বহু লোকের যাতায়াত, ওই পুলিশ গিয়ে হয়তো ধরলো কাউকে। হ্যাঁ, এখন জানতে হবে যে আমরা যে এই যে পতিতাবৃত্তি, আমরা কখন সেটা পতিতাবৃত্তি বলবো। পতিতাবৃত্তিকে আইনে পরিষ্কার ডেফিনিশন দেওয়া হয়েছে, যদি তুমি কোনো ব্যবসার কাজে, যদি তুমি কোনো দেহ মানে ব্যবসার কাজে যখন তুমি এই দেহ ব্যবসা করবে, হ্যাঁ, সেটাকে বলা হবে পতিতাবৃত্তি। এবং এটা যেই জায়গায় হবে, মানে এটা কোনো লোকের ইন্টারেস্ট আছে, আচ্ছা, বুঝেছো? আচ্ছা, একই জিনিস কিন্তু রেপ হচ্ছে, মানে সেটা কিন্তু ইয়ে অন্য সেকশনে চলে যাচ্ছে না, যখন তুমি সেটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করবে ব্যাপারটাকে, বুঝেছো? এটাকে তখন সেটা হয়ে যাবে উইমেন ট্রাফিকিং, যেটা বলছো যে পতিতাবৃত্তি, যেটা এটাকে যখন তুমি মানে বৃত্তি হিসেবে নিচ্ছ জীবনের, হ্যাঁ, তাহলে যে কোনো জায়গায় সেখানে একজন হবে না, যে অন্য কারোর ইন্টারেস্টে, মনে করো যে অন্য কারোর ইন্টারেস্টে যখন একজনের বেশি লোক সেখানে ব্যবসার কাজে সেখানে ইয়ে করবে, এই বৃত্তিটাকে ইউজ করবে, তখন সেটা হচ্ছে পতিতাবৃত্তি। আইনে বলা আছে যে এই ধরনের পতিতাবৃত্তি যদি তুমি কাউকে জোর করো, জোর করে নিয়ে যাও, সেই চাইল্ড হোক বা ইয়ে হোক, যদি কাউকে জোর করে তুমি এই কাজে ইয়ে করো, তাহলে তোমার 3 বছরের শাস্তি যেটা আছে 3 বছরের বেশি হবে, কিন্তু কম হবে না। আচ্ছা,
বুঝছো? এবং সেক্ষেত্রে আরো একটা বিষয় যেটা জানবো, যে এই যে হিউম্যান ট্রাফিকিং গুলি হয়, বা তুমি যেটা বললে যে পতিতাবৃত্তি যে বিষয়টাতে তাদেরকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আইনের প্রবিধানটা তুমি বললে, সেক্ষেত্রে কোনো মেয়েকে যদি নিয়ে যাওয়া হয়, তাকে হয়তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রলোভন দেওয়া হচ্ছে, যে কোনো একটা ছেলে হয়তো বলছে আমি তোমাকে সম্পর্কে রয়েছে, পরবর্তী সময় বিয়ে করব, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ওই হিউম্যান ট্রাফিকিং এর জন্যই সে প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো চাকরি, কোনো কাজ, বিশেষ করে আমরা যদি আজকালকার দিনে দেখি যে তাকে রূপলী পর্দায় সুযোগ দেওয়া হবে, তাকে মডেলিং এর সুযোগ দেওয়া হবে, সেরকম বলেও হিউম্যান ট্রাফিকিং করা হচ্ছে, এবং এই বিষয়টা অনেকটা বেড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে তুমি যেটা বলছো, হ্যাঁ, সেটা হচ্ছে তোমাকে আমি নিলাম, কিন্তু আমি প্রতিশ্রুতি ভঙ্গ করলাম, আমি তোমার সঙ্গে মানে সেটাকে বঞ্চনা করলাম, কেমন? সেটার জন্য এইবার আমাদের যে ওই যে যেটা আমাদের রয়েছে, একটা ক্রিমিনাল লতে একটা বিশাল বড় একটা এনেছে, অ্যামেন্ডমেন্ট এনেছে, সেখানে মানে প্রত্যেকটা সেকশন একদম আলাদা আলাদা করে শাস্তির বিধান দিয়ে পুরো দেওয়া আছে, যে তুমি কোন যেটা তুমি বললে যে তোমাকে আমি প্রলোভন দেখালাম যে তোমাকে আমি চাকরি দেব, তারপরে দেখা যাচ্ছে যে তোমাকে দিয়ে আমি পতিতাবৃত্তিতে মানে করে দিলাম, কেমন? সেই জন্য এই যে মডেস্টি করা হয় অনেক সময়, তো সেই জন্য এই সেকশনটাকে তোমার একদম পুরো আলাদা 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 করে 1, 2 করে ভাগ করে সমস্ত কিছু আলাদা করে ক্রিমিনাল অ্যাক্টে করা হয়েছে। আচ্ছা, একদম ডিফাইন করে দেওয়া হয়েছে। তোমাকে যদি আমি কোন রকম পর্নোগ্রাফি দেখিয়ে মনে করো নিয়ে গেলাম, তারপরে তোমাকে বললাম যে আমি তোমাকে বিয়ে করব, বিয়ে না করে তারপরে তোমাকে অন্য কাজে আমি লাগালাম, সেগুলোর জন্য একদম ওরা ধরেই নিয়েছে যে এই অপরাধ এতটা বাড়ছে। আইন তখনই হয় যখন দেখা যায় যে সমাজে কোনো অপরাধ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেটাকে জুঝে রাখা যাচ্ছে না, হ্যাঁ, তখনই আবার নতুন করে আইন প্রণয়ন করতে হয়। এবং তুমি জানবে যে আমাদের ভারতীয় যে আমাদের 2000-এরও বেশি আইন কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচলিত রয়েছে, 2000-এরও বেশি, কিন্তু তারপরেও মানে বিভিন্ন অপরাধগুলোকে করার জন্য, প্রোটেক্ট করার জন্য অপরাধেরও ধরন পাল্টাচ্ছে। এই জন্য নতুন নতুন আইন আরো প্রণয়ন করার জন্য, আর সেই দিনও আরো আসছে, নতুন নতুন করে আইন প্রণয়ন করা হচ্ছে। ভীষণ দরকার যেগুলো। এর পাশাপাশি যদি আমরা দেখি যে এই যে শিশু শ্রম, এই বিষয়টা নিয়ে এত সচেতনতামূলক অনুষ্ঠান হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তারপরেও তুমি একটু গ্রামের দিকে, আমি শহরে হয়তো বলবো না, খুব একেবারে পশ এরিয়াতে দেখা যায় না, একটু ভেতরে গেলে দেখা যায় যে ঠিক চায়ের ঠেকে বা অন্য কোনো দোকানে যেটা রয়েছে সে শিশু শ্রমিকে রয়েছে। এই বিষয়টা নিয়ে একটু জানবো যে আইনে কি প্রবিধান রয়েছে। এটা হচ্ছে যে আমাদের 1986 সালে চাইল্ড লেবার অ্যাক্ট, যেটা সেটা হচ্ছে 1986 সালে আমাদের দেশে সেটা চালু হয়। চাইল্ড এই আইনে শিশুদের বয়স ধরে, হু হ্যাজ নট কমপ্লিটেড দ্য ইয়ার, মানে 14 ইয়ার্স, 14 বছর কমপ্লিট হয়নি যাদের, সবাইকে ধরে নেওয়া হবে যে ওরা চাইল্ড। তো সেই জন্য এই আইনে 14 বছরের নিচে মানে কোনো শিশুকে কাজে নিযুক্ত করাটা একদম কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয়েছে, মানে কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয়েছে। তারপরে এইটার পাশাপাশি দেখা যাচ্ছে যে আসলে তো ওই অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটা রয়েছে, সেটার জন্য এটার পাশাপাশি আরেকটা আইন আছে, সেটা হচ্ছে যে 10 থেকে 19 বছরের বাচ্চা, ওদের জন্য ওরা কাজ করতে পারবে, কিন্তু কোথায় কি কাজ করতে পারবে সেগুলোর জন্য কিছু গ্রাউন্ড দেওয়া আছে, ওরা কোথায় কোথায় কাজ করতে পারবে সেটাও আইনে রয়েছে। যেমন ওরা এমন কোনো কাজ করতে পারবে না যে কাজগুলো ওরা ধরো কোনো কারখানাতে ওদের নেওয়া হলো, কারখানাতে নেওয়ার পরে ওরা ধরো কাজের প্রকৃতিটা কি, এই কাজ ওদের কতটা ক্ষতি করতে পারে সেটা ওরা বোঝে না, সেই জন্য ওরা যে কোনো সময় উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। তাই জন্য খুব মানে বলা আছে যে খুব সাধারণ কাজ, যেগুলো ওদের কোনো ক্ষতি করবে না, সেই ধরনের কাজ, এবার 2 ঘন্টা কাজের পর আবার 2 ঘন্টা রেস্ট, সেরকম করে প্রভিশন দেওয়া আছে। আচ্ছা, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে মানুষ কিন্তু যে বাচ্চারা কাজ করতে পারবে না ওদেরকে নিয়েই কাজ করাচ্ছে, কিন্তু এই যে আমরা যে ডোমেস্টিক যেগুলো দেখি সেটাও কিন্তু কমপ্লিটলি ব্যান করা। অন্যের বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে যে কাজ, একদমই তুমি দেখবে হয়তো
তাদের মধ্যে কেউ হয়তো আইন নিয়ে পড়াশোনা করছে বা আইনের লোক বা খুব বুঝে সমাজের, আমরা সবাই যদি বুঝে। বলি যে একেবারে সজ্জন ব্যক্তি বাইরে থেকে তার বাড়িতে হয়তো খুঁজছে যে ছোট থেকে আমি একটা গ্রামের একটা মেয়ে নিয়ে একদম। আসবো, আমি তাকে দিয়ে কাজ করাবো। আরো মজার ব্যাপার হচ্ছে ওদের গার্ডিয়ানদের বলা হয় যে মানে ওদের একটা অ্যাকাউন্ট খুলে ওখানে কিছু টাকা আমরা রেখে দেবো। পরে এমনও হয়েছে যে মেয়েটা যখন বড় হয়েছে, বিয়ের সময় হয়ে গেছে, ওর নামে কোনো টাকাই রাখা হয় ঠিক ঠিক। তখন ওরা এই কথা সেই কথা মানে এটা ওটা বলে এক্সকিউজ চাইবার, এরকম বহু রয়েছে। আসলে তো কি হয়, ল তো রয়েছে, কিন্তু আমরা যদি লটাকে ঠিকঠাক মতো কাজে না লাগাই এবং আমাদের যদি মানে হিউম্যানিটি না থাকে, আমি কথাটা সবসময় বলি, যদি ইফ হিউম্যানিটি ডাইস নো ল ক্যান সার্ভাইভ ইট। কোনো আইনই কিন্তু সেটাকে সার্ভাইভ করতে পারবে না, কারণ আমি আইন যেমন রয়েছে, প্রত্যেকটা আইনের কিছু ফাঁক ফোকর তো সব আইনের রয়েছে। আমি যদি বাঁচতে চাই, আমি যদি পালাতে চাই আইনের ফোকর দিয়ে, সে কিন্তু আমি পারবো অবশ্যই। কিন্তু তারপরেও আইন আছে বলে কিন্তু মানুষ আজ একটা আইনের শাসনে থাকে। আইন না থাকলে কিন্তু মানুষ যে কি করতো আর কি হতো সমাজটা, সেটা কিন্তু বোঝা বড্ড দায়। যদি আমরা কখনো কখনো মনে করি যে আর এই আইন থেকে কি হবে, আইন তো আমাদের কাজে লাগছে না, কিন্তু ব্যাপারটা তা নয়। যদি আইন না থাকতো তাহলে যে কি হতো, মানে সেটা বলা সত্যি দায়। এবং এটার জন্য আমাদের এই আইনের দর্পণের অনুষ্ঠানের আয়োজন, যাতে করে আমরা অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছতে পারি এবং আইন বিষয়ে তাদেরকে আরো সচেতন করতে পারি। আরো একটা বিষয় যেটা জানবো, যে এই যে ছোট বাচ্চাদের নিয়ে আসা হচ্ছে, বিশেষ করে গ্রামে তাদের প্রলোভন দেওয়া হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই সংখ্যাটা অনেকটা বেশি, কারণ যেহেতু বলা হয় একটা মেয়ে জন্ম থেকে হয়তো সে ঘরোয়া হয়ে জন্মায়, সে কাজ বেশি করতে পারে, সেক্ষেত্রে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। সেই প্রলোভন, তুমি যেটা বললে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে, যখন আইনে ধরা পড়ে তখন এই যে সমাজের আমাদের সো কল্ড সজ্জন ব্যক্তিরা, তাদেরও কি শাস্তির প্রবিধান রয়েছে? আইন তো সবার ক্ষেত্রে সমান। এখানে লেবার ডিপার্টমেন্ট আছে, সেখানে গিয়েও কেউ বলতে পারে, ওরা যে কোনো সময় গিয়ে কমপ্লেইন করতে পারে যে আমাকে এরকম আনা হয়েছিল। ওরা কিন্তু একদম ইমিডিয়েট অ্যাকশন নেয়। প্রথমে তোমাকে নোটিশ দেবে, তারপরে তুমি গিয়ে বলবে, যদি সেখানে ফয়সালা হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু মানে ওরা তোমাকে দিতে পারে পেনাল্টি। এবং অনেক জায়গায় এমনটাও দেখা যাচ্ছে না, তাদেরকে দিয়ে কোথাও কোথাও হয়তো ঘরের মধ্যে অবৈধ কাজও করানো হচ্ছে। সেইগুলো তো আর বলে লাভই নেই। আসলে তো এই যে নিয়ে আসা ছোটবেলায়, তারপরে যে কত কিছু ফেস করে মেয়েরা যে বড় হয়ে ওঠে, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। এবং সেই সঙ্গে শুধু মেয়েরা নয়, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে, যেহেতু ওদেরকে সেরকম টাকা দিতে হবে না, বড় কাউকে আনলে তো টাকা পয়সা অনেক দিতে হবে, সেই জন্য এরকম করে ওদেরকে কিন্তু নিয়ে আসা হয়। এমনকি এখানে হয়তো কারোর বাড়ি হয়তো মেয়ে থাকে ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর কোথাও থাকে, ওদেরকে এখান থেকে আবার সেখানেও পাচার করে, যেন ওরা ফিরে আসছে না, মানে লোকটা থাকে তাকে ফ্লাইটে করে টাকা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মানে এইগুলো কিন্তু অনেক অনেক হচ্ছে ভেতর। এরা যদি জানাতে চায়, তুমি যেটা বললে যে লেবার ডিপার্টমেন্টে এরা যেতে পারে, শ্রম দপ্তরে বা আইনের দরজায় এরা কড়া নাড়তে পারে, সেক্ষেত্রে এরা বিনামূল্যে যেতে পারবে। তুমি যদি একটু বলে দাও যে কিভাবে যেতে পারবে। বিনামূল্যের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। আমাদের যে লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987 একটা আইন রয়েছে, সেখানে আইন ব্যবস্থাটাকে কিভাবে দরজায় দরজায় মানুষের পৌঁছে দেবে সেই জন্য সমস্ত বিধান দেওয়া আছে। এবং সেই অনুযায়ী আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট অনুযায়ী আমাদের আইন সেবা কর্তৃপক্ষ রয়েছে পশ্চিম ত্রিপুরা, যে আমাদের কোর্টের চত্বরে বিশাল বড় অফিস রয়েছে এবং প্রত্যেক জেলায় জেলায় এর অফিস রয়েছে। সেখানে প্রথমেই আমরা বলি যে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে আইন পরিষেবা নেওয়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত মহিলা, সে যেই হোক, এপিএল হোক, বিপিএল হোক, হোয়াটএভার মেবি, সবাই ফ্রি। তারপরে তো রয়েছেই যারা এসসি এসটি, তারপরে সেখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, মানে সেই আইনের সুবিধা ওরা সবাই পাবে বিনামূল্যে। তারপরে যেমন এই যেমন আজকে আমাদের যে অনুষ্ঠান, এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সবাইকে সতর্ক করার জন্য, এগুলো যারা টিভি দেখবে না, ওদের মানে গ্রামে গিয়ে বিভিন্ন মানে এই ছোট 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 জায়গায় গিয়ে সবাইকে বুঝিয়ে কিভাবে সুবিধা নিতে পারে। হ্যাঁ, তো এইগুলোর জন্য রয়েছে। এরপরেও ওই যে আমাদের আইন সেবা কর্তৃপক্ষের কাছে একটা অফিসে একটা উইং আছে। মনে করো তুমি একটা কেস করতে চাও, এবার কেস করতে গেলেই তো বিশেষ করে ছেলেদের
কেস করতে গেলেই তোমাকে পয়সা লাগবে। তো সেই জন্য এইখানে একটা উইং আছে, তুমি তোমার কথা গিয়ে বলবে, সেখানে অ্যাডভোকেটরা আছে, তোমার কথা শুনে অ্যাডভোকেটদের কল করবে, তারপরে ওরা তোমাকে বিনামূল্যে মানে পরামর্শ দেবে যে তোমার কি করা উচিত না করা উচিত। একেবারে আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। যখন আমাদের সমাজ থেকে এই সমস্ত সামাজিক ব্যাধিগুলি কাটিয়ে উঠতে আমরা পারবো, তখনই হয়তো আমরা সভ্য সমাজ, সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। এবং আপনারা যারা এতক্ষণ ধরে ডিডি ত্রিপুরার পর্দায় আইনে দর্পণ অনুষ্ঠান দেখেছেন, আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আমাদের প্রত্যেক দিনের এই আয়োজনের, আমাদের আইনের দর্পণ আয়োজনের একটাই আমাদের বার্তা থাকে, আপনারা আইনকে জানুন এবং যখন যাদের প্রয়োজন আইনকে অবশ্যই আপনারা সেখানে গিয়ে দরজায় কড়া নাড়ুন এবং আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা নিন। চলুন সকলে মিলেই আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলি। আজকের আয়োজন এই পর্যন্তই। নমস্কার।